ফের দিলীপকে ভৎসনা সৌগত। সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই অভিযান নিয়ে সৌগত রায় বলেন, সিবিআই এর কাজ করছে, আমরা আমাদের কাজ করব। সিবিআই এখনো পর্যন্ত কিছু প্রমাণ করছে না, এখানে ওখানে রেড করছে, একে তাকে অ্যারেস্ট করছে। এতে করে প্রমাণ হবে কে দোষী আর কে দোষী নয়। আমরা তো বলছি কেন্দ্রীয় সরকার বিজেপি তারা সিবিআই ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। বিপক্ষদের দাবি তাতে সুবোধ অধিকারী তো কম, অভিষেক ব্যানার্জিকেও যেতে হয়েছে ইডিতে। তবে এই সবে কিচ্ছু হবে না, যে দোষ করেছে সে শাস্তি পাবে, আর যে দোষ করেনি সে মুক্ত হবে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে। অন্যদিকে দিলীপ ঘোষের বস্তি কালচার নিয়ে চলা মন্তব্য প্রসঙ্গে তিনি জানান, দিলীপ ঘোষ একটা মানুষের মনুষ্য পদবাচ্য নয়, মনুষ্যত্বহীন একটা প্রাণী। অশিক্ষিত, ক্লাস 8 পর্যন্ত পড়া, আরএসএস করা দিলীপ ঘোষের কোনো মন্তব্যের জবাব আমরা দেব না। সিবিআই কাজ করছে, আমরা আমাদের কাজ করব। যদি সিবিআই তো এখন পর্যন্ত কোনো প্রমাণ করছে না, এখানে ওখানে রেড করছে, একে তাকে অ্যারেস্ট করছে, এ তো প্রমাণ হবে যে পরে কে দোষী না দোষী। আমরা তো বলছি যে কেন্দ্রীয় সরকার বিজেপি তারা সিবিআই ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে, প্রতিপক্ষদের দাবিয়ে দিতে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক ব্যানার্জিকে তো যেতে হচ্ছে ইডিতে, কিন্তু এসবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে, যে দোষ করেনি মুক্ত হবে এবং মানুষ আমাদের সাথেই থাকবে। চলো। তৃণমূল দলকে বস্তির পার্টি এবং বস্তির কালচার নিয়ে চলে, এমনটাই দাবি করছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ একটা মানুষের মনুষ্য পদবাচ্য নয়, মনুষ্যের তো আর একটা প্রাণী। অশিক্ষিত, ক্লাস 8 পর্যন্ত পড়া, আরএসএস করা, দিলীপ ঘোষের কোনো মন্তব্যের আমরা কোনো জবাব দেব না। একই পরিবারে 3 জনের ওপর অ্যাসিড হামলা, রেহাই পেলেন না 5 বছরের শিশুও। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুর গ্রামের ঘটনা। 3 জনই বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আক্রোশের জেরে এক পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে। অ্যাসিড হানায় গুরুতর জখম হন পরিবারের 3 জন সদস্যই। বর্তমানে তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামের এক ব্যবসায়ী সেন্টু শেখ তার স্ত্রী মর্জিনা বিবি এবং 5 বছরের মেয়ে রাবিয়া সুন্দরাকে নিয়ে নিজের বাড়িতেই ঘুমিয়েছিলেন। রাত 1:30 নাগাদ 3 জনই হঠাৎ চিৎকার করতে শুরু করেন। সেন্টুর প্রতিবেশীরা আর্তনাদ শুনতে পেয়ে বাড়িতে ছুটে এসে দেখতে পান 3 জনের গায়ে কেউ বা কারা অ্যাসিড ছুঁড়ে পালিয়েছে। দ্রুত তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় জঙ্গিপুর হাসপাতালে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। আমরা শুয়েছিলাম, আর জানলার ধারে আমাদের ওই মশারি টাঙলা আছে, তো মশারি করে তুলেছে, তুলে একটা হাতে লাইট ছিল কি লম্পু ছিল জানি না, আর এক হাতে বাটিতে কি অ্যাসিড ছিল। আমি তাকিয়েছি আর অ্যাসিড মেতে। আপনারা সবাই একসঙ্গে ঘুমিয়েছিলেন? হ্যাঁ, একসাথে। 3 জনই একসঙ্গে ছিলেন? অ্যাসিড কে ছিটিয়েছে সেটা জানতে পেরেছেন? না, জানতে পারিনি, দেখতে পাইনি। আপনাদের সঙ্গে কারো কি পুরনো কি ঝামেলা হয়েছিল? না, আমাদের পাড়াতে কারোর সঙ্গে কোনো ঝামেলা? আমি রাজপুতার। তো হঠাৎ করে এরকম অ্যাসিড হামলা করলো, তো কিছু কি আন্দাজ করতে পারছেন? থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? কাউকে সন্দেহ করছেন? জানি না কাকে সন্দেহ করছে। এই যে বাচ্চাটার এই অবস্থা, কি বলবেন? কে দায়ী? তো একটা তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। বড় হতে হতো না, বাচ্চাটা মরে যেত। হ্যাঁ, তো আপনি কি চাইছেন প্রশাসনের কাছ থেকে? শাস্তি চাই, যারা করেছে তাদের শাস্তি চাইছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 3 জনেরই বুকে, মুখে, হাতে অ্যাসিডে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। অ্যাসিড হামলায় আহত সেন্টু শেখ জানান, গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ায় তারা জানলার একটি অংশ রাতের বেলা খুলে ঘুমায়। সেই সুযোগেই জানলা দিয়ে পরিবারের ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। জানলার কাছে একটি দেশলাই বাক্স পাওয়া গিয়েছে। তাদের ধারণা, অ্যাসিড ঢালার পর কেউ তাদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল। তিনি আরো জানান, গ্রামে তার কোনো শত্রু নেই, তাই সঠিকভাবে বলতে পারছেন না কে বা কারা তার ওপর এবং তার পরিবারের ওপর অ্যাসিড নিয়ে হামলা চালিয়েছে। তবে গত কয়েক বছর ধরে তার এক প্রতিবেশী
সাজু শেখ সন্দেহ করত তার অবর্তমানে তার স্ত্রীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সেই প্রতিবেশীর সঙ্গে তার দু একবার কথা কাটাকাটি হয়েছে। বিষয়টিকে প্রথমবার তেমন গুরুত্ব না দিলেও এখন তার সন্দেহ যে এই হামলার পেছনে সে জড়িত থাকতে পারে। এই ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে রঘুনাথগঞ্জ থানায়। অভিযোগ দায়েরের পর পুলিশ জঙ্গিপুর হাসপাতালে গিয়ে আহতদের বয়ান নথিভুক্ত করেছে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, আহত পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মুর্শিদাবাদ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। চোখ রাখবো পরবর্তী খবরে। মা দুর্গার আগমনের মধ্যেই দুর্গা রূপে নারী বেশে ঢাক নিয়ে ডেঙ্গু বিরোধী অভিযান দক্ষিণ দমদমে। ঢাক বাজিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে পথে নামলেন দমদমের সাংসদ সৌগত রায়। দক্ষিণ দমদম পুরসভার প্রাইভেট রোড এলাকা ও আশেপাশের অঞ্চলে ঢাক ঢোল সহকারে ডেঙ্গু সচেতনতার পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে প্রচার করা হয়। দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেবার পর মমতা ব্যানার্জি কলকাতায় বিরাট শোভাযাত্রা করেছিল। তা সেদিন আমাদের বিভিন্ন পৌরসভায় আমাদের আলাদা আলাদা প্রোগ্রাম হয়েছিল। দক্ষিণ দমদমের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের কর্মীরা আজকে যেহেতু রবিবার, আজ এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করছে। আমরা এই দুর্গাপুজোর বার্তা, সম্প্রীতির বার্তা, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার বার্তা, এগুলো ছড়িয়ে দেব এই মিছিলের মাধ্যমে। আপনারা দেখছেন সব মহিলারা আছেন সাদা শাড়ি লাল পাড় পরে, ঢাকিরা আছে, নানাভাবে সুসজ্জিত আমাদের এই মিছিল বাংলা সংস্কৃতিকে তুলে ধরেছে। বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করেছিলেন শুক্রবার। পাল্টা ওই মাঠে একটি সভার আয়োজন করা হলো শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত হয়েছিলেন বীরভূম লোকসভার কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। সেখানে উপস্থিত হয়ে সেদিন পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুলেন শতাব্দী রায়। কি বলেছেন শোনাবো আপনাদের। দুর্নীতি ধরা গেছে কিংবা প্রমাণ হয়েছে, কিছুটা প্রমাণ হবে কিংবা হবে না। একটা কথা বলুন তো, আমরা কি পার্থ চট্টোপাধ্যায়কে থেকে দল করেছিলাম? না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে দল করেছি। আমরা মমতা ব্যানার্জিকে ভালোবেসে দল করেছি। আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। সুতরাং পার্থ চট্টোপাধ্যায় কি করলো তাতে আমাদের কি যায় আসে না। হ্যাঁ, কোন পরিবারের একজন যদি খারাপ হয়, কোন এক পাড়ার যদি কেউ খারাপ হয়, সেই পাড়ার বদনাম হয়, সেই পরিবারের বদনাম হয়। তার মানে এটা প্রমাণ হয় না তার বাবা মা দাদা ভাই বোন কাকা কাকি সবাই চোর, এটা প্রমাণ হয় না। শনিবার মোহনবাগান ক্লাবে অনুষ্ঠিত হয় সদ্য প্রয়াত ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভা। গত 20 আগস্ট 92 বছর বয়সে প্রয়াত হন 1956 মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সমর ওরফে বদ্রু বন্দ্যোপাধ্যায়। প্রয়াত ফুটবলারকে সম্মান জানাতে মোহনবাগানের ভিআইপি গেটের নামকরণ করা হয় তার নামে। স্মরণসভা শুরু হওয়ার আগে শনিবার বিকালে সেই গেটের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রী ছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, ফুটবলার সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় সহ সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, বিদেশ বন্ধু মানস ভট্টাচার্য, বলাই দেদের মতো প্রাক্তন ফুটবলাররা। ক্রীড়ামন্ত্রী, ক্লাব সচিব, প্রাক্তন ফুটবলার সকলের স্মৃতিচারণাতে উঠে এলো প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অজানা অনেক কথা। মোহনবাগান ক্লাবকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তার কারণ হচ্ছে যে তারা আজকে মহান এই সমস্ত প্লেয়ারদের, প্রবাদ প্রতিম প্লেয়ারদের নামাঙ্কিত গেট, ড্রেসিং রুম তারা করছেন, যাতে পরের প্রজন্ম তাদের সম্বন্ধে জানতে পারে। তাদের একটা অনেক কিছু জানার আছে তো, ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল, তাদের নিয়ে অনেক কিছু জানার আছে। কত মানুষ এটা নিয়ে পড়াশুনো করেন, রিসার্চ করেন। একটা সময় মোহনবাগান ক্লাবে এলে, এবং যে কথা আজকে মোহনবাগান সচিব বলছিলেন, যখন কোনো একটি বাচ্চা ছেলে এখান থেকে যাবে বাবাকে জিজ্ঞেস করবে,
যে কে ছিলেন চুরি গোস্বামী, কে ছিলেন আমাদের সমর ব্যানার্জি, এই জিনিসগুলোকে মনমান ক্লাব সুন্দর করে করছেন। এই মানুষগুলো বেঁচে থাকুক, এবং আমি যেটা আবেদন করেছি, এই মানুষগুলো ততদিন বেঁচে থাকবেন যতদিন ফুটবলটা থাকবে। প্রতিভাবান ফুটবলারদের খুঁজে এনে বাংলার ফুটবলকে আবার সমহিমায় ফিরিয়ে দিতে দায়িত্ব মনমানকেই নিতে হবে, ইস্টবেঙ্গলকেই নিতে হবে, মহারানকে নিতে হবে, এবং আমাদের সমস্ত ক্লাবগুলোকে নিতে হবে। বন্ধুরা আমাদের ছেড়ে চলে গেছে, তার আজকে আমরা স্মরণ সভায় সবাই মিলিত হয়েছি। আর আনন্দের তার নামে তার উদ্ঘাটন হলো, আমাদের ভিআইপি গেটে বন্ধুদার নামে উদ্ঘাটন হলো। এটা আনন্দের। 100 বছর পরে আপনারা সেই দৃশ্যটা ভাবুন, একটা ছোট বাচ্চা বাবার হাত ধরে যেতে বললো, বাবা চুনি গোস্বামী কে ছিলেন? তখন বাবা তাকে চুনি গোস্বামী সম্বন্ধে বলবে, কেন বাবাও তার বাবার থেকে চুনি সম্বন্ধে জেনেছেন। পরের গেটটা দেখবেন বদ্রু ব্যানার্জি, তখন বদ্রু ব্যানার্জি সম্বন্ধে তার বাবা তাকে জানবে। আজকে এই দ্বার উদ্ঘাটন একটা গেটের নামকরণ হলো না, এইটা বদ্রু ব্যানার্জির নাম যুগ যুগান্তর ধরে মোহনবাগান যত কাল থাকবে, যুগ যুগান্তর ধরে মানুষের মনের প্রতিচ্ছবিতে থেকে যাবে। বোধহয় অলিম্পিয়ান আছে, অলিম্পিকে ক্যাপ্টেনশিপ পেয়েছে, একটা অত বড় প্লেয়ার মনমান ক্লাবে দীর্ঘদিন খেলেছে। পরবর্তীকালে মনমান একবার ছেড়ে চলে গেছিলেন উনি রাজস্থানে। কিন্তু তবু বলবো যে বদুদা মনমানের তদানীন্তনকালের 70-60 দশকের কর্মকর্তাদের কাছে কীভাবে এন্টারটেইন নয়, উনি সেভাবে সুযোগ পায়নি, ওনাকে ক্লাব সেইভাবে দেয়নি। অনেকে পেয়েছে, চুনিদা পেয়েছে, মান্নাদা পেয়েছে, কিন্তু বদরুদা সেভাবে ক্লাবের কোনো সংগঠনে যুক্ত ছিলেন না। এটা আমাদের কাছে খুব দুঃখ লাগতো, কারণ হচ্ছে অত বড় প্লেয়ার, অলিম্পিকে ক্যাপ্টেন, সে নিশ্চয়ই বিশেষ বড় খেলোয়াড়, তাকে আমরা সাথে পেতাম না, এটাই আমাদের কাছে খারাপ লাগতো। বিদেশি কোচ নিয়ে আবারও সরব হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। শনিবার মোহনবাগান ক্লাবে প্রয়াত ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় এসে ময়দানে বিদেশি কোচদের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন তুললেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার। ডার্বি খেলার আগে মান থেকে এখনকার দশা আরও খারাপ হয়েছে বলে হতাশা প্রকাশ করেন। বলেন এখন আর সেই ওই যে বিদেশি কোচ নিয়ে এসছিস না, আমার চেয়েও খারাপ, প্রশান্তর চেয়েও খারাপ। আমি তোকে বলছি, ওরা জানেই না ফুটবলের বেসিক্যালি একটা প্লেয়ার যখন ডান দিক দিয়ে গিয়ে যাবে, উইং থেকে সেন্টার করবে, বলের কোন জায়গা পায়ের কোন অংশ ব্যবহার করবে, কোন মাসেল পাওয়ার ইউজ করবে, শেখায়নি, জানায়নি, ভুলভাল খেলছে। কল্যাণ, প্রশান্ত এরাই তো হওয়ার যোগ্যতা আছে এদের। কল্যাণ হয়েছে, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি, ভালো তো। আর কত আর বাইচুং ভুটিয়া আর সে কেন, আমাদের কল্যাণ ঠিক আছে। কল্যাণ আমাদের বাঙালি ছেলে, বাংলার ছেলে, ও খেলাধুলোয় খুব আগ্রহী, ইন্টারেস্টিং প্লেয়ার ছিল। বাঙালি ফুটবলার সরে যাচ্ছে, কারণ হচ্ছে বাংলার ফুটবলের সেই মানে পরিচর্যাটা নেই। স্কুল ফুটবল নেই, পাড়ায় পাড়ায় খেলা নেই, জেলায় জেলায় লিগ নেই, তো বাঙালি ফুটবলার নেই, তাই হচ্ছে এরকম খারাপ। আশায় বুক বেঁধেছিল মাটির ভার শিল্পীরা। একক ব্যবহার প্লাস্টিকের জিনিস, চায়ের কাপ, জলের গ্লাস সহ দইয়ের প্লাস্টিকের বাটি বন্ধ হয়ে গেলে চাহিদা বাড়বে মাটির জিনিসের। কিন্তু প্লাস্টিক বন্ধ হলেও বাড়েনি মাটির ভারের চাহিদা, যার জেরে সমস্যায় ভার শিল্পীরা। প্লাস্টিক বন্ধ হয়েছে, কিন্তু কাগজের কাপ বেরিয়ে গেছে, তার জন্য আমাদের মাটির ভাঁড় অত সেল হয় না। আগে যা সেল হতো সে পরিমাণটাই আছে, না বাড়ছে না কমছে, একটু মিডিয়াম। কখনো মানে দোকানদারের চা বেশি সেল হলে আমার বেশি সেল হবে, কিন্তু নির্ভর করছে দোকানদারের উপর যে ওদের কেমন বাজাতে হবে, তবে আমাদের মাল সেল হচ্ছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে এখন মাল সেরকম চাহিদা নেই। এখন কাগজের কাপ সস্তা হয়ে গেছে, ওটা সস্তায় পাওয়া যাচ্ছে, আমাদের একটু মাটির দাম বেশি। আর প্লাস্টিক বন্ধ হয়েছে, কাগজের কাপ বেরিয়ে গেছে আরও সস্তাতে, সেই জন্য আর মাটির কাপ সেম কম পরিমাণে আর বাড়ছে না। যেটাই আছে সেটাই, বাড়ে নেই, যেটাই আছে সেটাই। কাগজে মেরে দিচ্ছে, যে কাগজটা যদি বন্ধ হতো তাহলে কিছুটা হতো। হ্যাঁ, কাজ করছি, দেখছো না মাল আটকিয়েছে, বানাচ্ছি, বুঝলে। আর আমাদের তো সেরকম কোনো নাই, মাটির সুবিধা নাই, মাটি কেউ দিচ্ছে না, মাটির একটু দামটা বেশি, হ্যাঁ, কয়লার দাম হেভি।
আর মাটির ভাড়া মানে যে কাগজটা বন্ধ হলে তবে আমাদের বাজারটা করবে। কাগজের হচ্ছে, কাগজের সঙ্গে প্লাস্টিকও থাকছে, কাগজের বন্ধ হলে হতো, কাগজ তো বন্ধই হবে না। আজকের মতো বেঙ্গল এক্সপ্রেস এই পর্যন্ত। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।